হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রশ্ন নিচ্ছি প্রতিদিন জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করছি। তো আজকের আমাদের জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আলোচনার বিষয় হলো সংবিধান, এবং সংবিধানের আমরা 3 নম্বর ক্লাস করব। এবং 3 নম্বর ক্লাসে সংবিধানের আলোচনার বিষয় হলো সংবিধানের বিভিন্ন ধারা এবং সংবিধানের বিভিন্ন শিডিউলস বা তপশিলি সমূহ। তো আজকের এই সংবিধানের 3 নম্বর ক্লাসে সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউ ক্লাস আমরা করব। তো থিওরি এবং এমসিকিউ ক্লাসে সংবিধানের 3 নম্বর ক্লাসে কি কি তথ্য এবং কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে সংবিধানের ধারা এবং তফসিলি সমূহের ব্যাপারে একটি তথ্য। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধানে 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় 22টি অংশে 395টি অনুচ্ছেদ এবং শুরুর সময় 8টি তপশিলি ছিল। অর্থাৎ যখন কার্যকরী হচ্ছে, আমরা ক্লাস নাম্বার 1-এ দেখেছিলাম গণপরিষদের সময় যে ভারতবর্ষের সংবিধান কার্যকরী হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। তো সেই সময় বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান ছিল আমাদের ভারতবর্ষের, এবং সেখানে 22টি অংশ ছিল সংবিধানে, 395টি অনুচ্ছেদ এবং 8টি তপশিলি ছিল। এখন বর্তমানে ভারতের সংবিধানে 25টি অংশ, 12টি তফসিলি এবং 448টি অনুচ্ছেদ বা ধারা রয়েছে। তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এইখান থেকেই প্রশ্ন এসে থাকে যে বর্তমানে কতগুলো তফসিলি আছে, সেটা হবে 12টি। কতগুলো অংশ রয়েছে, সেটা হলো 15টি। কতগুলো অনুচ্ছেদ রয়েছে, 448টি। কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি। তখন কতগুলো অংশ ছিল? তখন ছিল 22টি অংশ, 395টি অনুচ্ছেদ এবং 8টি তপশিলি। ওকে, এবার আমরা যে সমস্ত অধ্যায়, অর্থাৎ যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল সেই 22টি আমরা অধ্যায় দেখব, এবং কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন কোন আর্টিকেল পর্যন্ত রয়েছে সেইগুলো আমরা দেখে নেব। দেখো, 1 নম্বর ধারাতে বা 1 নম্বর পার্টে বা 1 নম্বর অধ্যায়ে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ব্যাপারে বলা রয়েছে, এবং আর্টিকেল হলো 1 থেকে 4। এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের ব্যাপারে বলা রয়েছে পার্ট 2-তে, এবং এটার ব্যাপারে বলা রয়েছে 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এইগুলোই আবার একটু ডিটেলসে আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো ডিটেলস, অর্থাৎ নাগরিকত্ব নিয়ে আমরা আলোচনা করব, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এইগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে। তো 2 নম্বর অধ্যায় রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সেটা রয়েছে 5 থেকে 11 নম্বর আর্টিকেল। এগুলো কিন্তু অনেক সময় এসে থাকে যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল সিটিজেনশিপের ব্যাপারে বলা রয়েছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে 5 থেকে 11। নেক্সট দেখো, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, তার ব্যাপারে বলা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ 12 থেকে 35-এর মধ্যে। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সংবিধানের মধ্যে থেকে, যেটার ব্যাপারে পরবর্তী ক্লাসে আমরা পড়ব। খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। নেক্সট 4 নম্বর অধ্যায়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা রয়েছে 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত, এবং ফান্ডামেন্টাল ডিউটিস যেটা রয়েছে 4র্থ অধ্যায় এতে, অর্থাৎ নতুন করে এটা সংযোজন করা হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলোকে ঢোকানো হয়েছে 4A অধ্যায়ের মধ্যে, এবং এর আর্টিকেল রয়েছে 51A। এই প্রথম যে 5টা, এই প্রথম 5টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রথম 5টাই কিন্তু মনে রাখতে হবে। বাদবাকি নিচে যেগুলো রয়েছে তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলে দেবো। 5 নম্বরে রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট 52 থেকে 51। তারপরে রয়েছে 6 নম্বর অধ্যায় স্টেট গভর্নমেন্টের ব্যাপারে 152 থেকে 237। তারপর ইউনিয়ন টেরিটরিজের ব্যাপারে রয়েছে 239 থেকে 242। 9 নম্বরটা গুরুত্বপূর্ণ, পঞ্চায়েতের ব্যাপারে বলা রয়েছে 243 থেকে 243 ও। তারপরে মিউনিসিপ্যালিটিস ব্যাপারে বলা রয়েছে 9 নম্বর এ অধ্যায়, এবং আর্টিকেল হলো 243 P টু 243 ZG পর্যন্ত।
এবং 9 নম্বর বি, এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। 243 জেড এইচ থেকে 243 জেড টি পর্যন্ত আর্টিকেলে কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে নবম বা 9B পার্টে লেখা রয়েছে। নেক্সট দ্য শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াসের ব্যাপারে বলা রয়েছে 244 থেকে 244 এতে। রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস, এটা বলা রয়েছে 245 থেকে 263 মধ্যে। নেক্সট দেখব 12 নম্বর অধ্যায় ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস, 264 থেকে 300 পর্যন্ত। নেক্সট 13 নম্বর অধ্যায়ে বলা রয়েছে ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইথিন দ্য টেরিটরি অ্যান্ড ইন্ডিয়া, এটা 301 থেকে 307। 14 নম্বরে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন স্টেট, 308 থেকে 323। 14 এতে বলা রয়েছে ট্রাইব্যুনালস, যেটা 323 থেকে 323B। তারপরে খুবই গুরুত্বপূর্ণ 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ইলেকশন, নির্বাচনের ব্যাপারে বলা রয়েছে 15 নম্বর অধ্যায়তে, এবং এটা বলা রয়েছে 324 থেকে 329 পর্যন্ত। নেক্সট 16 নম্বরে স্পেশাল প্রভিশন রিলেটিং সার্টেন ক্লাসেস, 330 থেকে 342। তারপরে 17 নম্বর খুবই গুরুত্বপূর্ণ 17 নম্বর অধ্যায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের জাতীয় ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল মানে সরকারি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা রয়েছে, সেটা 343 থেকে 351। খুবই গুরুত্বপূর্ণ 17 নম্বর অধ্যায়টা। 18 নম্বর অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ, এমার্জেন্সি প্রভিন্স অর্থাৎ জরুরি অবস্থার ব্যাপারে বলা রয়েছে 352 থেকে 360। ভিভিআই এই দুটো বহুবার পরীক্ষায় এসেছে যে এমার্জেন্সি প্রভিন্সের ব্যাপারে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে লেখা রয়েছে, তো সঠিক উত্তর হবে 352 থেকে 360 মধ্যে। নেক্সট বলা রয়েছে 19 মিসলেনিয়াস, 361 থেকে 367। তারপর 20 নম্বর অধ্যায় ভিভিআই অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, সংবিধান সংশোধনীর ব্যাপারে বলা রয়েছে 368 নম্বর ধারাতে, এটা কিন্তু ভিভিআই বহুবার পরীক্ষায় এসেছে। নেক্সট 19 নম্বরে রয়েছে টেম্পোরারি ট্রান্সলেশনস, 21 নম্বর, এটা 21 নম্বর, এটা রয়েছে টেম্পোরারি ট্রান্সলেশনস অ্যান্ড স্পেশাল প্রভিশনস, এটা 369 থেকে 392। এবং সবার শেষে 22 নম্বর রয়েছে শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথরিটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস, এটা হচ্ছে 393 থেকে 395। তো এই টোটাল মোট 22টা পার্ট, যেটা 1950 সালে নেওয়া হয়েছিল। তো সেখানে দেখো 1950 সালে যে সংবিধানটা গৃহীত হয়েছিল তার মোট 395 পর্যন্ত আমরা ধারা দেখলাম এবং 22টা অধ্যায় দেখলাম, এবং কোন অধ্যায় কোনগুলো রয়েছে সেগুলোও দেখলাম। তো এই 22টার মধ্যে যেগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি শুধুমাত্র সেইগুলোই কিন্তু করতে হবে, এতগুলো মনে রাখা সম্ভব নয়, কিন্তু যেগুলো স্টার মার্ক সেইগুলো থেকে অনেকবার প্রশ্ন এসেছে, তো সেই জন্য আমি কিন্তু সেইগুলোই গুরুত্বপূর্ণ বলে স্টার করে দিয়েছি। তো এইগুলো তোমরা মনে রাখলেই কিন্তু হবে। নেক্সট আমরা দেখব তফসিলি সমূহ, যে 12টা তফসিলি বর্তমানে অবস্থিত রয়েছে, সেই 12টা তফসিলি ব্যাপারে জানতে হবে, এইখান থেকে প্রশ্ন এসে থাকে। দেখো প্রথম যেটা রয়েছে প্রথম তফসিলি, সেটা হলো প্রথম তফসিলিতে বলা রয়েছে রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত ব্যাপারে প্রথম তফসিলিতে বলা রয়েছে। ওকে, দ্বিতীয় তফসিলিতে বলা রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য ন্যায় বিচারপতিগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে দ্বিতীয় তফসিলিতে বলা রয়েছে। তৃতীয় তফসিলি দেখো কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ, রাজ্যমন্ত্রীগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথনের কথা বলা রয়েছে তৃতীয় তফসিলিতে। তারপর দেখো চতুর্থ তফসিলি বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন, অর্থাৎ কোন অঙ্গরাজ্য এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কত পরিমাণ সিট থাকবে সেগুলো বলা রয়েছে চতুর্থ তফসিলিতে। পঞ্চম তফসিলি বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলির শাসন ব্যবস্থার বিধান এবং নিয়ন্ত্রণ, তার ব্যাপারে বলা রয়েছে পঞ্চম তফসিলিতে। নেক্সট ষষ্ঠ অসম, মেঘালয়, ত্রিপুরা,
মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতি এলাকার শাসন ব্যবস্থা নিয়মাবলী সম্বন্ধে বলা রয়েছে ষষ্ঠ তপশিলিতে। এই ষষ্ঠ তপশিলিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে কোন রাজ্যগুলোর ব্যাপারে উপজাতি এলাকার শাসন ব্যবস্থা নিয়মাবলীর লেখা রয়েছে ষষ্ঠ তপশিলিতে, তখন হবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। এবং অনেক সময় প্রশ্নটাকে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতি এলাকার শাসন ব্যবস্থা নিয়মাবলী কোন তপশিলিতে রয়েছে, সেটা হবে ষষ্ঠ। তারপর দেখো সপ্তম তপশিলি, তিনটি তালিকার মধ্যে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা, ভিভিআই। তিনটে তালিকা অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা, এই তিনটে তালিকার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন কোথায় লেখা রয়েছে, সপ্তম তপশিলিতে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো অষ্টম তপশিলি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের মোট 22টি ভাষার এইখানে এই অষ্টম তপশিলিতে দেয়া রয়েছে। সংবিধানে মোট 22টি ভারতীয় ভাষা সরকারি ভাষা হিসাবে প্রাধান্য পেয়েছে। দেখো অসমিয়া, বাঙালি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীর, মণিপুরি, মালায়ালাম, কোঙ্কনি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি। তারপর দেখো তামিল, তেলেগু, উর্দু, সান্থালি, বোডো, মৈথিলি, ডোগরি, এই মোট 22টি ভাষা আমাদের অষ্টম তপশিলিতে স্থান পেয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে বহুবার প্রশ্ন এসেছে। সিন্ধি ভাষাটি 21তম সংশোধনীর মাধ্যমে 1967 সালে যুক্ত হয়েছিল, ভিভিআই। এই পয়েন্টটা থেকে প্রশ্ন আসে বহুবার। নেক্সট দেখো কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষাগুলো 1992 সালে 71তম সংশোধনীর মাধ্যমে আমাদের এই অষ্টম তপশিলিতে সংবিধানে যুক্ত হয়েছিল। এবং সান্থালি, মৈথিলি, বোডো এবং ডোগরি, এই চারটে ভাষা 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল অষ্টম তপশিলিতে। তো নিচের এই তিনটে তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 21তম সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা 1967 সালে, কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই তিনটে 71তমর মাধ্যমে 1992 সালে, এবং সান্থালি, মৈথালি, বোডো, ডোগরি এই চারটে 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে আমাদের দেশের অষ্টম তপশিলিতে সংবিধানে 22টি ভাষার মধ্যে যুক্ত করা হয়েছে। নেক্সট নবম তপশিলি, প্রথম সংবিধান সংশোধনী আইন যেটা 1951 সালে করা হয়েছিল তার বলে এই তালিকার সৃষ্ট। অর্থাৎ প্রথম সংশোধনী আইন কবে হয়েছিল, 1951 সালে। এইখান থেকে প্রশ্ন আসে, প্রথম সংবিধান সংশোধনী হয়েছিল 1951 সালে, এবং এই সংশোধনী আইনের মাধ্যমে এই নবম তপশিলিটা কিন্তু যুক্ত করা হয়। ওকে, কেননা আমরা দেখেছিলাম মোট 8টা কিন্তু তপশিলি ছিল, এবং প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে 9 নম্বর তপশিলিটা অ্যাড করা হলো। তারপর দেখো ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে এই নবম তপশিলিতে। কি কি করা হয়েছে, ভূমি সংস্কার আইন, জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন এবং নির্দেশ এই নবম তপশিলিতে রয়েছে। নেক্সট দেখো দশম তপশিলি, এটা করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনী আইন 1985 সালের মাধ্যমে। এই তালিকার সৃষ্ট, অর্থাৎ 52তম সংবিধান সংশোধনী আইন বলে এই তালিকার সৃষ্ট। 1985 সালে দশম তালিকাটা অ্যাড করা হয়। দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা, অর্থাৎ কোনো রাজনৈতিক দল ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগদান করা, সেটাকে বন্ধ করতে এই দল ত্যাগ বিরোধী আইন সম্পর্কিত একটা ধারা দশম তপশিলিতে যোগ করা হয়। তারপর দেখো একাদশ তপশিলি, এটা যুক্ত করা হয়েছিল 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে। এই তালিকার সৃষ্ট, এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশ পঞ্চায়েত সম্পর্কিত এখানে বলা রয়েছে একাদশ তপশিলিতে। এবং সবার শেষে দ্বাদশ তপশিলি 12 নম্বর, দেখো 1992 সালে এটাও করা হয়েছিল 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা। এই তালিকা সৃষ্ট এবং এতে নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 12টা তপশিলি আরো একবার দেখে নাও। তো এই 12টা তপশিলি মনে রাখার একটা শর্টকাট ট্রিক রয়েছে।
ট্রিকটা হলো টিয়ার্স অফ ওল্ড পিএম, টিয়ার্স অফ ওল্ড পিএম। তো এটার মাধ্যমে আমরা কিভাবে 12টা তপশিলি মনে রাখতে পারবো? দেখো, টিয়ার্স, টিয়ার্স ফর টেরিটরিজ, টেরিটরিজ। তো আমরা 1 নম্বর তপশিলির মাধ্যমে কি দেখেছিলাম, যে সেখানে ইউনিয়ন, টেরিটরিজ এবং রাজ্যের ব্যাপারে বলা রয়েছে। ই, ই ফর কি? অ্যামোলিউশনস, অ্যামোলিউশনস মানে কার কত বেতন, এই সমস্ত ব্যাপারে বলা রয়েছে 2 নম্বর তপশিলিতে। এ ফর অ্যাফার্মেশন, ওকে, এ ফর অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন এটা হচ্ছে 3 নম্বর তপশিলি, যেখানে বিভিন্ন জনের শপথ গ্রহণ এই সমস্ত ব্যাপারে বলা রয়েছে। তারপর আর ফর রাজ্যসভা, যেখানে রাজ্যসভায় কত সিট সংখ্যা সেটা বলা রয়েছিল কত? 4 নম্বর তপশিলিতে। এস ফর শেডিউল এরিয়াস, শেডিউল এরিয়া, ওকে। 5 নম্বর আমরা তপশিলিতে দেখেছিলাম যে বিভিন্ন উপজাতি যে সমস্ত ব্যাপারে আইন কানুন লেখা রয়েছে সেইটার ব্যাপারে। ও ফর আদার্স শেডিউল এরিয়া, এটা 6 নম্বর আর্টিকেলে আমরা দেখেছিলাম যে অন্যান্য শেডিউল এরিয়ার ব্যাপারে দেয়া রয়েছে। 7 নম্বরে ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ 7 নম্বরে কি ছিল, যে 3টে তালিকা, যৌথ তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকার মধ্যে যে ক্ষমতা বন্টন সেটাকেই বলা হয় ফেডারেল স্ট্রাকচার। আবার একটা দেখো ও এসেছে, এটা ও হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা 8 নম্বর তপশিলি। এল ফর ল্যান্ড রিফর্মস, অর্থাৎ ভূমি সংক্রান্ত আইন, যেটা আমরা একটু আগে দেখলাম। দেখো 9ম তপশিলি ভূমি সংস্করণ, ল্যান্ড রিফর্মস, জমিদারি প্রথার বিলোপ। ডি ফর হলো ডিফেকশন, ডিফেকশন অর্থাৎ দল বিরোধী আইন। পি ফর পঞ্চায়েত, এটা হচ্ছে 10 নম্বর, পঞ্চায়েত হলো 11, এবং এম ফর মিউনিসিপ্যালিটিস, ওকে, এবং এম ফর 12 নম্বর মিউনিসিপ্যালিটিস। তো এই 12টা তপশিলি এই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু মনে রাখতে পারি, ওকে। তো এই ছিল গোটা আজকে আমাদের সংবিধান ক্লাস 3 নম্বর ক্লাসের ধারা এবং তপশিলি সমূহের ব্যাপারে থিওরি। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ করে ফেলবো। দেখো প্রথম এমসিকিউটা, সংবিধানের কোন অনুচ্ছেদের ভারতীয় নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের চাকুরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অনুচ্ছেদ 16। প্রশ্ন নাম্বার 2, ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 280 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে। প্রশ্ন নাম্বার 3, অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? ভিভিআই প্রশ্ন। অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে? সঠিক উত্তর হবে 17 নম্বর ধারাতে। 4 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারা কোনটি? তো সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি হলো অপশন সি, ধারা 29। প্রশ্ন নাম্বার 5, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড বেগারের উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে? অর্থাৎ নিচের কোন ধারার অনুযায়ী হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষকে বেচে দেয়া এবং ভিখারি দ্বারা ভিক্ষা করানো এটার উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 23 নম্বর ধারা অনুযায়ী। প্রশ্ন নাম্বার 6, ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তার বয়স কত বছরের কম হয়? তো 24তম ধারা অনুযায়ী অপশন এ 14 বছরের কম শিশুদের কিন্তু কোনো কারখানায় নিয়োগ নিষিদ্ধ। প্রশ্ন নাম্বার 17, সংবিধানের কোন ধারা অনুসারে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? সংবিধানের
356 নম্বর ধারা অনুসারে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? প্রশ্ন নাম্বার 8, সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি কিসের সাথে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি, এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে, ডি হবে না, সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্বন্ধে বলা রয়েছে। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির সম্বন্ধে বলা হয়েছে কোথায়? 36 থেকে 51 নম্বর ধারা অনুসারে, এবং মৌলিক কর্তব্যের ব্যাপারে বলা হয়েছে 51A তে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের নিশ্চয়তা দেয়? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্ট যাওয়ার অধিকারকে নিশ্চয়তা দেয়? সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 32। অর্থাৎ আমাদের মৌলিক অধিকারে যদি কোনো উল্লঙ্ঘন হয়, আমরা অনুচ্ছেদ 32 অনুসারে সুপ্রিম কোর্টে সেটার ব্যাপারে যেতে পারি। প্রশ্ন নাম্বার 10, আইনের চোখে সকলেই সমান রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে? আইনের চোখে সকলেই সমান ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে, তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 14। এখানে একটু ভুল রয়েছে, এটা ধারা 14 হবে। তো আমি এগুলো সবই সেরে দেবো। নেক্সট প্রশ্ন নাম্বার 11, ভারতীয় সংবিধানের ধারা 356 যার সঙ্গে সম্বন্ধিত? তো 356 জরুরি অবস্থা জারি করার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, অর্থাৎ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারে 356 সম্পর্কিত। প্রশ্ন নাম্বার 12 দেখব, জরুরি অবস্থা জারি থাকাকালীন সময়ে ভারত সরকার সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে দিতে পারেন নিচের কোন ধারা অনুসারে? জরুরি অবস্থা থাকাকালীন সময়ে ভারতের সরকার সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে দিতে পারেন কোন ধারা অনুসারে? সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 360 অনুসারে। এটি হলো আর্থিক জরুরি অবস্থা, এটা হলো আর্থিক জরুরি অবস্থার ধারা। ওকে, 352 এটা হলো জাতীয় জরুরি, এবং একটু আগের কোশ্চেনে আমরা দেখলাম 356 সেটা হচ্ছে রাজ্যের জরুরি অবস্থা। প্রশ্ন নাম্বার 13 দেখো, সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিলিকে যুক্ত করা হয়েছিল? তো পরবর্তীকালে মোট 4টি তফসিলিকে যুক্ত করা হয়েছিল। আগে করা ছিল 8টা, এখন হলো যুক্ত 4টি, তো মোট কত? 12টি তফসিলি বর্তমানে রয়েছে। প্রশ্ন নাম্বার 14, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে। ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা এসেছে। প্রশ্ন নাম্বার 15, সংবিধানে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছিল কত নম্বর ধারায়? সংবিধানে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছিল কত নম্বর ধারায়? তো সঠিক উত্তর হবে ধারা 370, যেটি বর্তমানে আর নেই, এটিকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। প্রশ্ন নাম্বার 16, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি নিচের কোন অধ্যায়ের মধ্যে পড়ে? নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি সমূহের মধ্যে পড়ে, বা ডিপিএসপি নামে যেটি পরিচিত। প্রশ্ন নাম্বার 17, ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি ধারা ও কয়টি তফসিলি রয়েছে? তো ভারতের সংবিধানের একটু আগে আমরা দেখলাম 448টি ধারা এবং 12টি তফসিলি রয়েছে। প্রশ্ন নাম্বার 18, ভোটদানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটদানের অধিকার 326 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। প্রশ্ন নাম্বার 19, অস্পৃশ্যতা বিলোপের কথা বলা রয়েছে কত নম্বর ধারায়? তো অস্পৃশ্যতা বিলোপের কথা বলা রয়েছে অপশন সি, 17 নম্বর ধারাতে। প্রশ্ন নাম্বার 20 এবং আজকের ক্লাসের এটি শেষ প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধনীতে কোন তফসিলিটি যুক্ত করা হয়? একটু আগেই আমরা তফসিলিগুলো পড়ার সময় দেখলাম।
প্রথম সংবিধান সংশোধনীতে কোন তপশিলিটা যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, নবম তপশিলি, যেটি হয়েছিল 1951 সালে। ওকে, তো গুরুত্বপূর্ণ আমরা 20টি এমসিকিউ সাথে থিওরি আজকে সংবিধানের ক্লাস নাম্বার 3 ধারা ও তপশিলি সমূহের ব্যাপারে করে ফেললাম। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।